সামনে রাখেন, সমস্যা নেই, ও জানো না। বাবু লাইনে যান, লাইনে হ্যালো, লাইনে যান। ভিডিও হবে না। একটু সামনে আপনি সব সামনে ক্লিয়ার করতে আস্তে আস্তে সামনে, বিশেষ সামনে সামনে। এই এই বাবা, এটা লগে দাও, এটা লগে দাও। হবে তুলিয়া আস্তে 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 আস্তে, চলো চলো। আস্তে 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 আস্তে। এই ওই দেখছো, ওই যে দেখছো, ওই দেখা যাবে, দেখা যাবে। হ্যাঁ এই দিকে ডানে 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 ডানে। আগুনে জ্বালো একসাথে, আস্তে 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 যাও। মোবাইল দিয়ে
মামা ঢোকো বেলা বিশ্ববিদ্যালয়ের সহ আমাদের সকল নেতৃবৃন্দদের সেই নেককারজনক হামলা করা হয়েছে। সেই নেককারজনক হামলার 1 বছর হলো, কিন্তু আওয়ামী লীগ গণতান্ত্রিক সরকারের প্রত্যেকটি নেতৃবৃন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম সহ গ্রেপ্তার দিয়েছিলেন, কিন্তু সেই বিচার করেন। সেই হামলার নৃশংসতা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বক্তব্য রাখবেন। বন্ধুগণ, আজকে 22শে ডিসেম্বর ডাকসু হামলার 1 বছর বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল তালাপতন মিছিলে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর। বন্ধুগণ, আপনারা জানেন 1971 সালে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যের ভারত এবং ভারত এই ডাকসুতে তৎকালীন পাকিস্তানের সৈন্য শাসক জিয়া খান হামলা করার দুঃসাহস দেখায়নি। আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং ভারতীয় দালাল মঞ্চ আতঙ্কিত হামলা চালায়। এই পর্যায়ে বক্তব্য ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি এই যে আমি ফোন দিচ্ছি, নাম আমি বলি কি হয়েছে, গুগল খুব ডিস্টার্বিং। আমি নাম্বার দিচ্ছি, আসতেছে না। আমি মাত্র দোস্তর কাছে নাম্বার লইছি। হ্যাঁ বলবি তো। আমি দাঁড়াইতে বলছি ভাই, বললেন না একটু দাঁড়ান। সংগ্রামী উপস্থিতি, সংগ্রামী উপস্থিতি, আপনারা অবগত আছেন এই দেশের 16 কোটি মানুষ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সকলেই দেখেছে গত বছরের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন এবং মুক্তিযোদ্ধা মঞ্চে সভাপতি এবং সাধারণ সম্পাদকের যৌথ নেতৃত্বে ডাকসু ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর সহ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের জীবনের বাতিকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য কর্মরচিত হামলা করা হয়েছিল। হামলার পরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় সভাপতি আল্লাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সাথে নিয়ে ঢাকা মেডিকেল কলেজে দেখতে গিয়েছিল। আমরা তাদেরকে সেদিন সেখানে ঢুকতে দিতে চাইনি, কারণ আমরা জানতাম তারা প্রতারণা করবে, তারা ছলনা করবে। তারপরেও রাজনৈতিক সৌজন্যতা বোধ থেকে আমরা তাদের সাথে দেখা করেছি। তারা বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছিল এই হামলার বিষয়ে খতিয়ে দেখা হবে। জাহাঙ্গীর কবির নানক ভাই বলেছিলেন
যারাই হামলা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। আমরা কি দেখেছি 1 বছরে? আমরা দেখেছি যে পুলিশ মামলা করেছিল, মামলার তদন্ত রিপোর্টে দেওয়া হয়েছে ধাক্কাধাক্কি করে নাকি সেখানে কয়েকজন পড়ে গিয়ে আহত হয়েছে। আপনারা কি এটি বিশ্বাস করেন? কোন পাগল, মাতাল, অচেতন, অন্ধ ছাড়া এদেশের 16 কোটি মানুষ দেখেছে, মিডিয়ার মাধ্যমে দেখেছে তারা সেখানে হামলা করেছে। আপনারা দেখেন নাই সেই ডাকসু রুমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস তিনি হুমকি দিচ্ছে? সাংবাদিক ভাইয়েরা আপনারা দেখেন নাই? দেখেন নাই সেখানে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সেখানে হুমকি দিচ্ছে? আপনারা দেখেন নাই ডাকসু ভবনের নিচে নৃশংস ভাবে ছাত্রলীগের নেতৃবৃন্দ আমাদের নেতা কর্মীদের উপর হামলা করতেছিল? 16 কোটি মানুষ দেখেছে, আপনারা দেখেছেন, আপনারা সবাই সাক্ষী, এদেশের 16 কোটি মানুষ সাক্ষী। তারপরেও কিভাবে এভাবে পুলিশ তদন্ত প্রতিবেদন দেয় যে ডাকসু হামলার কোন সাক্ষী নাকি তারা পায়নি, বলে তারা নাকি মেডিকেল রিপোর্ট পায়নি। এই দেশের পুলিশ প্রশাসন তাহলে কার ইশারায় চলে? আমরা পুলিশ ভাইদেরকে নিয়ে সমালোচনা করলে তাদের গায়ে লাগে। তারা বলে আপনারা আমাদেরকে নিয়ে এভাবে বলতে পারেন না, আমাদের মাঝেও অনেক ভালো পুলিশ অফিসার রয়েছে। তাহলে কোথায় সেই আমার সব ভালো পুলিশ অফিসারেরা? কোথায় আমার সেই আইন শৃঙ্খলা বাহিনীর সব ভালো পুলিশ অফিসাররা? আপনারা থাকা অবস্থায় কিভাবে এইরকম একটি প্রশাসনমূলক তদন্তের যায়? আমি আপনাদেরকে সাবধান করে বলে দিতে চাই, ছাত্র সমাজের সাথে প্রতারণা করবেন না। ছাত্র সমাজের সাথে প্রতারণা করলে এর ফল কিন্তু ভালো হবে না। আমরা দৃঢ়ভাবে বলে দিতে চাই, এই বিচার করবে এই দেশের জনগণ। আমরা আপনাদের কাছে আর বিচার চাই না। এই বিচার করবে এই দেশের মাটিতেই এই দেশের মানুষ। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না? আজ কত বছর হয়ে গেছে? 45 বছর। 49 বছর পরেও কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার হচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হয়ে বলছি, এই ডাকসু হামলার বিচার এই বাংলার মাটিতে ইনশাল্লাহ এই দেশের ছাত্র সমাজ, এই দেশের জনমানুষের দ্বারাই আমরা করবো ইনশাল্লাহ। আমরা ছাত্র সমাজের প্রতি আহ্বান জানাবো, এই যে বিচারহীনতার সংস্কৃতি আজ সারা বাংলাদেশে, সেই সাধারণ হত্যা ৭৬ বার তদন্তের ভোট দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তদন্তের ভোট তারা দিতে পারছে না। সেই তরু দেখতে পাচ্ছেন 4.5 বছর হয়ে গিয়েছে, কিন্তু তার তদন্তের ভোট পুলিশ দিতে পারছে না। আমরা হত্যা হলো বুয়েটে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ডাকসু সভাপতি নুরুল হকের নেতৃত্বে আমরাই প্রথম সাহস করে বর্জ্য প্রতিরোধ গড়ে তুলেছিলাম। কিন্তু আপনারা দেখছেন আবরারের মাথা এখন কাঁপছে, আবরারের বাবা এখন গমরে কাঁদে। বিচারের প্রত্যাশায় বিচার নিয়ে প্রহসন শুরু হয়ে গেছে। আমরা বলতে চাই, আপনাদের এই দুঃশাসন আমাদের এই ছাত্র সমাজের আন্দোলন কিন্তু ভেঙে দিবে। আপনাদের এই অপশাসন, আপনাদের এই স্বৈরাচারী শাসন কিন্তু এই ছাত্র সমাজের আন্দোলনই ভেঙে দেবে। আপনাদের রক্তচক্ষুকে আমরা কখনো ভয় করি নাই, এখনো করি না, ভক্তি দিয়ে রাজপথে আছি। আপনারা যে আমাদের উপর হামলা করেছেন, এই ছাত্র সমাজের কলেবর কি থেমে গেছে? সংগঠিত হয়েছে? হয়নি। আজকে ৪৫টির বেশিও জেলায়, উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে এই ছাত্র অধিকার পরিষদের কমিটি কিন্তু ছড়িয়ে গিয়েছে। দেশের বাইরে ৫৮টির বেশি দেশে এই ছাত্র অধিকার পরিষদের উদ্যোগের সংগঠন কিন্তু ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশের গণমানুষের বুকে মুখে এখন প্রতিধ্বনিত হচ্ছে গণ অধিকার পরিষদ। আপনারা যতবারই হামলা করবেন, যতই মামলা দিবেন, আমরা তত বেশি শক্তি নিয়ে গর্জে উঠব। আমাদের প্রতি এদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা আরো তত বেশি মজবুত হবে। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনে গুরুতর আহত সেই হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহরাব হোসেন। সংগ্রামী ও সাথী বন্ধুগণ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত 22শে ডিসেম্বর ডাকসুর 1 বছরে এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে আমরা কালো পতাকা মিছিল করেছি। তো আপনাদেরকে একটা ঘটনা বলে দিতে চাই যে ডাকসু হামলার সাথে মূল পরিকল্পনাকারী এবং কারা এটাকে প্রশ্রয় দিয়েছে সেটার বিষয়ে আমি যখন ডাকসু ভবনের দিকে আসি তখনই শুনতে পাই যে ডাকসু ভবনে হামলা হয়েছে। সেখানে আমি সেখানে গিয়ে দেখি যে ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চের যে সন্ত্রাসীরা যারা আছে তারা সেখানে একজনকে আমাদের সহযোগী একজনকে বের করে একজনকে সাপের মতো পিটিয়েছে এবং সেখানে যারা ছিল আমরা এবং আমাদের সহযোগিতা যারা যেখানে গিয়েছিলাম দেখতে সেখানে তাদেরকে এইভাবে পিটিয়েছে। তখন আমি সেখান থেকে আমি প্রক্ত স্যারের কাছে যাই, সেখানে গিয়ে আমি প্রক্ত স্যারের কাছে গিয়ে দাঁড়াই, পাশে দাঁড়ায় প্রক্ত স্যার আমাকে দেখতে পাইনি, কিন্তু প্রক্ত স্যার সেখানে মোবাইল ফোনে নির্দেশনা দিচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত এবং সাধারণ সম্পাদক সাদ্দামকে উনি নির্দেশনা দিচ্ছে যে ডাকসুর বিপি নূর যেন এই ভবনে বাইরে না আসতে পারে, সেই রকম নির্দেশনা দিচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি এই হামলার যে পরিকল্পনা কিংবা এটা তৎসদতা কিংবা এটা সম্পর্কে উনি জানতেন। তখন আমি বললাম যে স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ের বিধি এখানে হামলা শিখা হচ্ছে আর আপনি সেখানে আপনি এখনো যাচ্ছেন এখানে মোবাইল ফোনে কথা বলছে। তখন উনি বলতেছে যে হু আর ইউ, তুমি কে? আমি বললাম যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তুমি কি সাধারণ স্টুডেন্ট নাকি নূর এরকম? তখন উনি বলতেছে যে এই ছুটির দিনে তোমরা এখানে আসছো নাশকতা করতে, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি এখনই সব আত্মারা ফোন দিচ্ছি এই নূরের বিরুদ্ধে যার সহযোগিতা এখানে ক্যাম্পাসে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদেরকে বিচার করা হবে। আমি ওনার কাছে গেলাম যে এখানে ডাকসুর বিবিকে কিভাবে উদ্ধার করে যায়, সেখানে তিনি বিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে কিরকম যে অমানবিক হলে তিনি কথা বলতে পারে। আমরা যে এই ডাকসু মামলার যে আমরা মামলা করতে চেয়েছিলাম সেই মামলা কিন্তু আমরা আমাদেরটা নিয়ে নিই, পুলিশ বাদী হয়ে মামলাটা করেছে যাতে এই মামলার কলকাঠি পুলিশের কাছে থাকে, আমাদের হাতে যাতে না থাকে। এই জন্য এই ডাকসুর হামলা 1 বছরের মধ্যে তারা এরকম একটা প্রতিবেদন দিয়েছে যে যেখানে কোনো যে মারামারি ঘটনায় ঘটেনি, যেখানে ধাক্কা ধাক্কির মতো একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে গোয়েন্দা সংস্থার তদন্তে কিন্তু বের হয়ে আসছে এই হামলার সাথে কারা অর্থায়ন করেছে। তৎকালীন যে সদ্য সাবেক জিয়াস গোলাম রাব্বানী সেখানে অর্থায়ন করেছে সেটা কিন্তু মিডিয়াতেও এসেছে, সেটা কিন্তু একদম প্রকাশিত গোয়েন্দা সংস্থার লোক। তারা তো কোন মিথ্যা অভিযোগ দিবে না কিংবা মিথ্যা তদন্ত প্রতিবেদন দেবে না। মিডিয়াতে হয়েছে যে এই ঘটনার সাথে জিয়াস গোলাম রাব্বানী জড়িত, তারপরেও সেখানে এই তদন্ত প্রতিবেদনে আমাদের যে উপর কোনো হামলা করা হয়নি, হালকা ধাক্কা ধাক্কি ঘটনা করছে এরকম একটা যে প্রতিবেদন দিয়েছে। আমরা এই বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমাদের যে ডাকসুতে আমাদের সহযোগিতার উপর যে হামলা করা হচ্ছে, আমাদের যারা এই দেশে একদিন আইনের শাসন কায়েম করা হবে এবং এই ডাকসু হামলা সহ সকল হামলার বিচার করা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, ঐতিহাসিক ডাকসু ভবনে সেই নারকীয় পৈশাচিক হামলায় গুরুতর আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নসিরুর রহমান এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সবাই বন্ধুগণ, আপনারা সবাই জানেন সেদিন 22শে ডিসেম্বর কি ঘটেছিল। সেদিন সেই ডাকসু বিবি নুরে আমি ছিলাম, আমাদের ভাই ছিল, রাশেদ ভাই ছিল, নূর ভাই ছিল। সেই হামলায় আমার নিজের এইখানে আঘাত লেগেছিল, আমার মাথায় আঘাত লেগেছিল, আমার এই হাতে আঘাত লেগেছিল। তারপরেও বলা হচ্ছে পুলিশ মামলা রিপোর্ট দিয়েছে কি আমাদের নাকি সব ধাক্কা কি হয়েছে, হালকা ধাক্কা কি হয়েছে বন্ধুগণ? সেদিকে হালকা ধাক্কা কি হয়েছিল? সেই মামলার পরে ছাত্র অধিকার পরিষদ কি থামানো গিয়েছে? আমাদের কি মামলা করে থামানো যায়? ওই ঢাকা বিশ্ববিদ্যালয় কি থামানো যায়? সব থামাতে পেরেছিলেন? আইন খান থামাতে পেরেছিলেন? সেটা দিতে পারবে? সুতরাং একটা কথাই বলতে চাই, ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে যত বেশি হামলা হবে, যত বেশি মামলা হবে, আমরা আরো বেশি শক্তি নিয়ে সামনের দিকে আগাবো এবং আমরা
বলতে চাই, আপনাদের যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা দিয়ে আপনারা মামলা করতে থাকবেন। গত 2 দিন আগে নির্বাহী দলে মামলা রয়েছে। তিনি কি বলেছেন? আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার এবং এই নির্বাচন কমিশনকে বৈধ কমিশন বলেছে। আমি আজকে জনসম্মুখে সবার সামনে ঘোষণা দিচ্ছি, এই আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার। এই আওয়ামী লীগ সরকার ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। সরকার এই নির্বাচন কমিশন বৈধ কমিশন, নির্বাচন কমিশন যদি পারে আমাদের সবার নামে মামলা দেয়, সেই মামলার অপেক্ষায় থাকবো। জনতার অধিকার আমাদের অধিকার। ঐতিহাসিক সেই ডাকসু ভবনে সেই সময় প্রধানমন্ত্রী বলেছিল এই বিচার অবশ্যই হবে। তার কথা রাখেননি। আজকের এই সমাবেশে বলতে চাই, আজকের এই আওয়ামী লীগ সরকারের ক্ষমতার সময় যদি বিচার নেওয়া হয়, 100 বছর পরে হলো এই ডাকসু হামলার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সভ্য সাবেক ভিপি নুরুল হক নূর। নিপীড়িত জনতা ছাত্র শ্রমিক জনতা সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের ঠিকানা উপস্থিতি যারা আজকের এই ডাকসু হামলার 1 বছর পূর্তি উপলক্ষে বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এবং কালো পতাকা মিছিল এবং বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছেন বর্তমান বাংলাদেশের এই ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল ভিন্ন মতের মানুষের উপরে গুম খুন চালিয়ে তারা তাদের একদলীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নৈরাজ্য কায়েম করেছে। এই নৈরাজ্যের বিরুদ্ধে যারা এই প্রতিবাদ করে কথা বলে তাদের কণ্ঠকেই জমে দেওয়ার চেষ্টা করা হয়। হচ্ছে ছাত্র, হচ্ছে শিক্ষক, হচ্ছে সাংবাদিক, হচ্ছে সেনা কর্মকর্তা, হচ্ছে পুলিশ কর্মকর্তা। এই সরকারের বিরুদ্ধে যারা এই কথা বলে সরকার প্রত্যেকের কণ্ঠকেই দমন করে দিতে চায়। তার উদাহরণ আপনারা বিভিন্ন সময় দেখেছেন। কালো পতাকা মিছিলে নারকেলের শোভা পাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর, আপনারা দেখতে পাচ্ছেন। এই তনু কি এই দীর্ঘ 8-10 বছরেও ন্যায় বিচার পেয়েছে? পায়নি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে আছে সেনাবাহিনীর চৌখাস নিরাপত্তা অফিসার, প্রধানমন্ত্রী নিরাপত্তা দিয়েছিলেন মেজর অফিসার ডক্টর আসাদ খান মোহাম্মদ সিনহা। তাকে কি নির্মম ভাবে টেকনাফ থানার ওসি প্রদীপ ইয়াবা বাণিজ্যের তথ্য জানার কারণে তাকে প্রেস ফায়ার দিয়ে তাকে মাদক ব্যবসায়ী হিসেবে মাদকের সাথে জড়িত চিহ্নিত করে একটি গল্প সাজিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের ছবি এখানে রয়েছে। এই আবরার ফাহাদ ছাত্রলীগের গুন্ডাদের হাতে নির্মম ভাবে সেদিন বুয়েটে নিহত হয়েছিল। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি সেই ছাত্র আন্দোলনের মুখে বুয়েট প্রশাসন তখন সেই বুয়েটের ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কিছু দৃশ্যমান ব্যবস্থা নিলেও সময়ের আবর্তমানে তারা সেগুলো তুলে নিচ্ছে। সেই ছাত্রলীগের সন্ত্রাসী যাদেরকে বুয়েট থেকে আজীবনের জন্য বহিষ্কার করার ঘোষণা এসেছিল সেখান থেকে প্রশাসন সরে যাচ্ছে, তাদেরকে আপনারা দেখেছেন সেই আপনার বাবাকে আদালতে জেরা করা হচ্ছে তার ছেলে শিবির করে কিনা। এই রাষ্ট্র কতটা নির্মম, এই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজকে কতটুকু দলীয়করণ হলে ছাত্রলীগের মতো আজকে আমরা আদালত থেকেও কথা শুনি যে
আপনার শিবির করেছে কিনা, আপনার শিবির করেছে কিনা, ছাত্রদল করেছে কিনা, ছাত্রলীগ করেছে কিনা, ছাত্র অধিকার পরিষদ করেছে কিনা, বাম সংগঠন করেছে কিনা, এটা তো আদালতের বিবেচ্য বিষয় নয়। প্রত্যেকটা নাগরিকেরই সভা সমাবেশ রাজনীতি করার অধিকার রয়েছে। সেখানে ছাত্রলীগ কেন তাকে হত্যা করলো সেই বিষয়ে আজকে প্রশ্ন না তুলে আজকে আপনার কি করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। ঠিক একই ভাবে অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশিদ খানের হত্যাকাণ্ডকে নিয়েও আমরা দেখেছি এই মামলা অব্যাহতি চাওয়া হয়েছিল এবং এই মামলায় প্রদীপের পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন রাষ্ট্রের একজন সুবিধাভোগী ব্যক্তি, আইসিটিআই আইনের যে প্রসিকিউটর রানা দাশগুপ্ত। সরকারি সুবিধাভোগী হয়ে তিনি কখনোই এই মামলা নিয়ে লড়তে পারেন না, কিন্তু তারপরে লড়ে যাচ্ছেন। কারণ এই রাষ্ট্রে আজকে আইন তার মতো চলতে পারছে না। আইন চলছে ক্ষমতাসীনদের ইচ্ছে মতো, আইন চলছে ক্ষমতাসীনদের কথায়। এদেশে আজকে দু ধরনের আইন পরিলক্ষিত হয়। আমার মতো, আপনার মতো আম জনতা ভিন্ন মত বিরোধী দলের জন্য এক রকমের আইন, সরকারি দলের জন্য এক রকমের আইন। সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করছি, সবাই লাইভটি শেয়ার করুন। আম জনতার জন্য আইন হচ্ছে সরকারের বিরুদ্ধে কথা বললে রাষ্ট্রদ্রোহিতার মামলা খেতে হবে, সাংবাদিকরা যদি লেখে তাদেরকে গুম হয়ে সীমান্তের ওই পার যেতে হবে, কিংবা তাদেরকে মিথ্যা ভিত্তিহীন ডিজিটাল নিরাপত্তা আইনে জড়িয়ে তাদেরকে উচিত শিক্ষা দেবে। এটা হচ্ছে এক ধরনের আইন। আর দ্বিতীয় ধরনের আইন হচ্ছে যে সরকারি দলের জন্য 7 খুন মাফ। এই কথাটি একটি প্রচলিত প্রবাদ, কিন্তু বর্তমানের এই ভোটারবিহীন অবৈধ সরকার ক্ষমতায় থাকার জন্য সেটিকে বাস্তবে রূপদান করেছে। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জের সেই আলোচিত 7 নম্বর হত্যাকাণ্ডে জড়িত সেই নূর হোসেন সহ অন্যান্যদেরকেও কিন্তু অব্যাহতি দেওয়ার একটা অপচেষ্টা চলছে। আপনারা দেখেছেন আমার এই যে আজকের এই মিছিলেই যে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, ন্যাক্কারজনক একটা হত্যাকাণ্ড ঘটেছিল প্রকাশ্য দিবালোকে দিনের আলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা ঘটেছিল। এই বিশ্বজিৎ পুরান ঢাকার দর্জি, নিরীহ দর্জি বিশ্বজিৎকে হত্যা করেছিল। সেই হত্যাকাণ্ডের বিচারে, সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রলীগের নেতা কর্মীরাও আজকে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দেখেছেন এখানে ছবি রয়েছে, সাংবাদিক দম্পতি সাগরমণি দুটি মিডিয়া হাউসে কর্মরত ছিল, তাদেরকে খুন করার পরেও যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল 48 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে, আমার সাংবাদিক ভাই বোনদের প্রতি একটা প্রশ্ন, আপনার সহকর্মীর বিচারকে আপনারা নিশ্চিত করতে পেরেছেন? পারেননি। আপনারা নিশ্চিত আজকে যে সাংবাদিকতা করে যাচ্ছেন, আপনাদের কত সাগরমণির মতো ভাগ্য পরিণতি বরণ করতে হতে পারে। যদি এই সরকার ক্ষমতায় থাকে, যদি এই দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, আপনারা অনেক প্রতিবাদ করেছেন, আপনারা থেমে গেলেন কেন? আপনারা জাতির বিবেক, রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ, আজকে রাষ্ট্রের আইন বিচার নির্বাহী বিভাগ তো সব আওয়ামী লীগময় হয়ে গেছে, সেগুলো তো কাজ করছে না। অবশিষ্ট বাকি আছে রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ। সেখানে যখন আঘাত আসছে, আপনারা যদি রুখে না দাঁড়ান, তাহলে এই জাতির আর শেষ রক্ষা নাই। আপনারা দেখেছেন মাঝখানে টেলিভিশনে গত 12ই ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ঢাকার মালিক কয়েকজন। সেখানে দেখেছেন মাঝখানে টেলিভিশনের একজন নারী সাংবাদিক আপনার কারণ বাজারে রাস্তার ফুটপাত দখল করে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দলীয় নেতা কর্মীরা, তার ঘনিষ্ঠ ভাজনরা 3 দফা ভাড়া নেয়, 8 ঘন্টা 8 ঘন্টা করে এই রাস্তার ফুটপাত ভাড়া দিয়ে। আপনাদের নিয়ম মান্না ঢালি ফ্লাইওভারের নিচে, সেখানে যখন আমাদের সেই নারী সাংবাদিক বোন সেখানে কথা বলতে গিয়েছিল যে যারা এই যে ফ্লাইওভারের নিচে আবাসিক স্থাপনা গড়ে তুলেছে, দোকানপাট গড়ে তুলছে, তাদের সাথে কথা বলতে তিনি উত্তর দিয়েছিলেন, আপনি এই এলাকার সরকার তার অনুমতি নিয়েছেন? এই এলাকার সরকারকে মহানগর সেই দক্ষিণের নেতা সম্ভবত আবু আহমেদ মান্নাফি সাহেবের ছেলে হতে পারে, তার নামে ইমতিয়াজ কি যেন আর কি, ইমতিয়াজ আহমেদ গৌরব মান্নাফি কি যেন কাউন্সিলর তিনি। আপনি সব ভিডিওটি দেখেছেন। এবং তিনি যখন ওরিয়ন গ্রুপের আপনার যে অবৈধভাবে কর্মচারীরা থাকে সেখানে ঢুকেছিলেন, সাংবাদিকদের ক্যামেরায় পর্যন্ত হাত দেওয়া হয়েছিল। আমরা আজকে এই কথাগুলো বলার অর্থ আপনাদেরকে যাই বোঝাতে চেয়েছি, আপনাদেরকে যাই জানাতে চেয়েছি, সেখানে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে
এই এলাকায় আওয়ামী লীগের নেতা আছে আর একটা সরকার, তার অনুমতি নিয়ে এলাকায় ঢুকতে হবে, তাহলে আমার নেতা আপনার নেতা আম জনতার অবস্থা কি হবে? আজকে আপনারা দেখেছেন সেই ডাকসু হামলা, সেই হামলায় স্পষ্ট প্রমাণ থাকার পরেও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই ভুয়া ভোটের ভুয়া স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছিলেন বিপিনুরের বিরুদ্ধে, বিপিনুরের উপরে কেন হামলা হয় তার কারণটি আমরা খতিয়ে দেখবো। সংসদে বিরোধী দলীয় একজন নেত্রী ব্যারিস্টার রুবিন ফারহান প্রশ্ন তুলেছিলেন যে কেন বিপিনুর মার খায় এবং এইভাবে দেশের গণতন্ত্র আইনের শাসন আজকে ভুলণ্ঠিত। আমরা তাকে ধন্যবাদ জানাই যে তিনি এই বিষয়টাকে সংসদে তুলে ধরেছিলেন। কিন্তু আমরা বিশ্বাস জানাই ভুয়া ভোটের স্বরাষ্ট্রমন্ত্রীকে, যারা সেই তথাকথিত দুই ভোট সংগঠন, সাম্প্রদায়িক সংগঠন, ভারতের পৃষ্ঠপোষকতায় চলা সংগঠন, এই মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা হিসেবে যাদেরকে দেখি, এই মুক্তিযুদ্ধ মঞ্চ আলোচনায় এসে কোন সংস্কার আন্দোলনে যখন ছাত্র সমাজ সারা দেশে দুর্বার আন্দোলন করে তুলে, সেই সময়ে ছাত্রলীগের নেতা কর্মীরা এই মুক্তিযুদ্ধ মঞ্চকে করেছিল এবং আমরা দেখেছি, আমরা জানি না সত্য কিনা, সেই মঞ্চের উপদেষ্টা সাংবাদিক অঞ্জন রায়, আমরা দেখেছি সেই মঞ্চের উপদেষ্টা নাকি স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনারা তো, আমরা বলছি ভুয়া ভোট, তারপর তো আপনার দেশ চালাচ্ছেন, সুতরাং আপনারাই তো দেশের মন্ত্রী, আপনারা যদি ওই ভুইপোট সংগঠনের উপদেষ্টা হন তাহলে 18 কোটি মানুষের জনগণের উপদেষ্টা কারা হবে? সুতরাং আপনারা যদি ওই ভুইপোট সংগঠনের উপদেষ্টা না হন সেই বিষয়টি ক্লিয়ার করবেন এবং এই ভুইপোট সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 75 ছাত্রদের নিয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সন্ত্রাসী বাহিনী করে তুলেছে, তাদের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের বিরুদ্ধে তারা নানা ধরনের হামলা মামলার আশ্রয় নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনারা দেখছেন জাতীয় ছাত্র দলের কর্মীদের উপরে মধুর কেন্দ্রে হামলা করেছিল, আমাদের উপরে সেই 22শে ডিসেম্বর নারকীয় যে তাণ্ডব চালিয়েছিল, সেই তাণ্ডবের নেতৃত্ব দিয়েছিল এই মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সঞ্জীব চন্দ্র দাস এবং সাদ্দাম হোসেন। আমি আমরা ঘটনার ভুক্তভোগী হয়ে আমরা যখন মামলা দায়ের করার জন্য পুলিশের সাথে কথা বলি, আমাদের মামলা দেওয়া হয়নি, চালাকি করে তারা নিজেরা মামলা করে দিয়েছেন, ভাবতে পারেন। এবং সেই মামলায় 4 জনকে তড়িঘড়ি করে গ্রেপ্তার করলেন। প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলের নিউজ পাঠালেন বা তাদেরকে নির্দেশ দিলেন এই ছাত্রদের যেন সুচিকিৎসা হয়। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এরপর পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু আমরা একই সাথে ধিক্কার জানাই সেই প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাদেরকে বলেছিলেন, পাঠিয়েছিলেন হাসপাতালে দেখে আসলে কি অবস্থা, এই যে মঞ্চের নামে হামলা করা হোক, তাদেরকে বিচারের আওতায় আনাবো। অথচ আমরা দেখলাম সেই মঞ্চ দূরের কথা, মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার জন্য একটা মিথ্যা ভিত্তিহীন রিপোর্ট দাঁড় করাচ্ছে। তারা বলছে ধাক্কা ধাক্কির মতো ঘটনা ঘটছে। আমরা ওই তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করতে চাই, ভাই আপনি কি মানুষ, আপনার কি বিবেক বুদ্ধি রয়েছে, কিভাবে এইরকম একটা মিথ্যা কথা বলেন? সারা বাংলাদেশটায় আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ হয়েছে, বিবিসি, ডয়েচে ভেলের মতো গণমাধ্যমগুলোতেও নিউজ হয়েছে যে ডাকসু ভবনে হামলা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা। এবং সেই ঘটনার আপনার একটি ভারত প্রতিবেদন দিয়ে আজকে আসামিদেরকে অব্যাহত যাচ্ছেন। আমরা এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। আমরা ধিক্কার জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার প্রশাসনের প্রতি। একটা বিশ্ববিদ্যালয় নয় শুধু শিক্ষকদেরকে বলা হয় সমাজ গড়ার কারিগর, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় জাতির বিবেক। এই জাতির বিবেক নাকি এই প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিবেদন তারা 1 বছরে দিতে পারে না। আপনাদের আজকে প্রথম আলোতে নিউজ আছে, সেখানে তদন্ত কমিটির প্রধান আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন কলাভবনের ডিন, তিনি বলেছেন তদন্ত নাকি এখনো শেষ হয়নি। আমি আমার শিক্ষকদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আওয়ামী লীগ করতে করতে ওই আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সেই সাহারা খাতুনের বায়াত, মরহুম সাহারা খাতুনের বায়াত নিয়েছেন? তিনি যে সাগররুনি হত্যাকাণ্ডের যেমন 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আজকে 18 বছর হয়ে যাচ্ছে, আপনারা 7 দিনের তদন্ত আজকে 7 মাস থেকে 12 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন আপনাদের আলোর মুখ দেখেনি। আমি আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই রাজু ভাস্কর্য সাক্ষী এই শহরের, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইট বালু প্রতিটি কণার সাক্ষী যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 28 বছর পরে
ডাকসুর বিপি নির্বাচিত হয়েও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রচ্ছন্ন সহযোগিতায় ছাত্রলীগের গুন্ডাদের হাতে আমি বারবার রক্তাক্ত হয়েছি, আমার সহযোদ্ধারা বারবার রক্তাক্ত হয়েছে। তার কোনো বিচার চাই না। আমরা সাধারণ নয়, শুধু আপনারা দেখেছেন 31শে মার্চ প্রথমবারে গিয়ে হামলার শিকার হয়েছিলাম। তেসরা আপনার গত বছরের বিজয় একাত্তর হয়ে গিয়ে হামলার শিকার হয়েছিলাম, বগুড়াকে হামলার শিকার হয়েছিলাম, কোন একটা ঘটনার বিচার হয়নি। তো আমরা আজকে আমার বিচার এই দেশের 18 কোটি জনগণের কাছে, আমার বিচার ওই দাঁড়িয়ে থাকা পুলিশ বাহিনীর উপরে, তারা যদি জনগণের চাকরি করে থাকেন, আমার বিচারে দেশের বিচারকদের প্রতি যারা জনগণের জন্য কাজ করার জন্য শপথ নিয়েছেন, আমার বিচার তাদের কাছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের আকাশের এই স্বৈরতান্ত্রিক সরকারের অমানুষের মেঘ কেটে গিয়ে অচিরেই আলো উদ্ভাসিত হবে, এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, দেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে এবং মুক্তিযুদ্ধ খ্রিস্টাব্দের যেমন বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যেমন বিচার হয়েছে, ডাকসু হামলা, সাগর হত্যাকাণ্ড, আবদার ভাগ হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ড খুনের ন্যায় বিচারে বাংলাদেশ হবে। আপনারা দেখেছেন না 42 বিশিষ্ট নাগরিক যারা একটা বিবৃতি দিয়েছিল, একেবারে লিগাল প্রসেসে, তারা জানে কাজ হওয়ার সম্ভাবনা কম, তারপরে যেহেতু আমাদের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতি, তার কাছে এই অথর্ব, অদক্ষ, অযোগ্য, নৈতিকতাহীন নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেব, গ্রামগুলো স্পষ্ট করেছে যে বক্তৃতার নামে 2 কোটি টাকা নেওয়া, একেবারে গাড়ি ব্যবহার করা, নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দেওয়া, কার্যকর পদক্ষেপ না নেওয়া, একেবারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য তারা অনুরোধ করেছেন। আমরা 42 নাগরিককে ছাত্র সমাজের পক্ষ থেকে এরকম সাহস পদক্ষেপ নেওয়ার জন্য অভিনন্দন জানাই। আমরা বলতে চাই, 42 নাগরিক যে পদক্ষেপ নিয়েছেন, যে বিবৃতি দিয়েছেন, এটি দেশের প্রত্যেকটি দেশ প্রেমিক নাগরিকদের কথা, এদেশের 18 কোটি গণতন্ত্রকামী মানুষের ভাষা। এবং আপনাদের তাই আমরা বলি, আমরা যে কোনো দেশের স্বার্থের জন্য ছাত্র অধিকার পরিষদ, আমাদের যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ দলকের নেতৃত্বে নতুন ধারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। তাদের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে বাংলাদেশ আগামী বাংলাদেশকে নতুন করে তুলুন। আপনারা দেখেছেন কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার মামলা। সেখানে যে অভিযোগ দিয়েছেন যে আমি কথা বলেছি আওয়ামী লীগ বঙ্গবন্ধু আদর্শ বিরোধী, আমি আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করছি যে আপনারা বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। আসেন পিএইচডিধারী ডক্টরেট গবেষক তাদের সাথে বিতর্ক প্রতিযোগিতায় গিয়ে প্রমাণ করবো বর্তমান আওয়ামী লীগ সম্রাট পাপিয়াদের মতো দুর্বৃত্তের দলে পরিণত করে। আমি বলেছি ছাত্রলীগকে আমি ঢালাওভাবে গালিগালাজ করি নাই। আমি বলেছি 16 ডিসেম্বরে যারা চিকিৎসকদের আমার ছাত্র ভাইদের উপরে হামলা করেছে, যারা শীতবস্ত্র বিতরণে হামলা করেছে, ওরা ছাত্রলীগ নয়, ওরা এই সমাজের পুরাণকে। আমি আবার রিপিট করছি, আমি ছাত্রলীগের ভাই বোনদেরকে আমি গালি দেই নাই, আমি করবো না, কারণ ছাত্রলীগের সবাই খারাপ না, ছাত্রলীগের সবাই সন্ত্রাসী নয়, ছাত্রলীগের মধ্যে অনেক ভালো নেতা কর্মীরা রয়েছে। কিন্তু আমাদের গালি বা আমাদের প্রতিবাদ ওই দুষ্টদের বিরুদ্ধে, ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ভাই বোনদেরকে বলবো, সরকার এখন তাদের নিরাপত্তার জন্য সেফ এক্সিট করছে এবং সরকার সেই ব্যক্তিদের জন্য আরেকটি 111 ঘটাতে চাচ্ছে। সুতরাং আপনারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই বোন থেকে বলবো, আপনারা যদি এদেশে রাজনীতি করতে চান, আপনারা জনগণের সাথে যে অন্যায় নির্যাতন নিপীড়ন করেছেন, ক্ষমা চেয়ে জনগণের কাতারে আসেন। আমরা আপনাদের সাথে বুক মিলিয়ে রাজনীতি করবো এবং একই সাথে দেশের সমস্ত নাগরিককে সচেতন থাকার আহ্বান জানাবে। দেশে সেই ভারতের পৃষ্ঠপোষকতায় যেমন একটি 111 ঘটে আজকে এই দুর্বৃত্ত আওয়ামী লীগ ক্ষমতায় গণতন্ত্রকে ধ্বংস করেছে, বিচার বিভাগকে ধ্বংস করেছে, সামনে যেন সেই সুযোগ না ঘটে।
অবশ্যই আমরা এই ফ্যাসিবাদের পতন চাই, এই স্বৈরাচারের পতন চাই, অবশ্যই সেটা গণ আন্দোলনের মধ্য দিয়ে। এবং সেজন্য সেজন্য এই দেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী ভিন্নমত বিরোধী দলের রাজনৈতিক নেতা কর্মী, সমাজকর্মী, সিভিল সোসাইটি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক প্রত্যেককেই বলবো আজকে জনগণকে গণ আন্দোলনের জন্য প্রস্তুত করেন। এই গণ আন্দোলন ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন হবে না, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না, বর্তমান স্বৈরাচারকে নিশ্চিহ্ন করা যাবে না। এবং সেই গণ আন্দোলনে যদি জীবন দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, ছাত্র, যুবক, শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। বিক্ষোভ মিছিলে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আবার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একটা কথা বলে শেষ করবো, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদের নেতা কর্মীদের প্রাণ লাগে না, একাই 100 হামলা মামলা নির্যাতন যতই হবে আমাদেরকে দমন করা যাবে না। এবং আমার সামনে ভাই বোনদেরকে আপনাদেরকে একটা কথা বলবো, আজকের আওয়ামী লীগ 75 থেকে 96 সাল পর্যন্ত 21 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেছিল, এটা অস্বীকার করা হয়নি। বঙ্গবন্ধু হত্যার পরে অনেকে ভেবেছিল আওয়ামী লীগ শেষ হবে, সেই আওয়ামী লীগ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা এসেছে। কাজে আজকে এই যে দমন পীড়নের শিকার হচ্ছেন, এটাই হচ্ছে আপনাদের জন্য আশীর্বাদ যে আপনারা সঠিক জায়গায় আছেন, আপনারা সঠিক কাজটি করছেন। কাজী আপনারা কেউ ভীত সন্তুষ্ট হবেন না। আমাদের কালো পতাকা মিছিল আবার অনুষ্ঠিত হবে। এই অবৈধ সরকার মানবে না, অবৈধ সরকার সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, এই সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে গত বছর 22শে ডিসেম্বর ডাকসুতে হামলা হয়েছিল, সেই হামলার প্রতিবাদে আমাদের কালো মিছিল, ছাত্র মিছিল শেষে যে সমাবেশ বক্তব্য রাখেন ডাকসু সদস্য বিপি নুরুল হক নূর এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক বশিউর রহমান, ফারুক ভাই, রাশেদ ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এবং তারা জনগণকে একটা মেসেজ দিতে চেয়েছেন এই মিছিল থেকে, যে আপনারা দেশে এবং রাষ্ট্রের ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের পক্ষের জন্য, অধিকার আদায়ের জন্য আপনাদের রাজপথে নেমে আসতে হবে এবং দেশের মানুষকে এটা বোঝাতে হবে যে আওয়ামী লীগ সরকার যা করছে তা আসলে তাদের নিজের দলের স্বার্থে করছে, দেশের মানুষের, জনগণের স্বার্থে করছে না। সুতরাং আপনারা দেশের যারা নুরুল হক নূর ভাইকে ফলো করতেছেন এবং নুরুল হক নূর ভাইয়ের প্রতি আস্থা রাখেন, তাদের প্রতি নূর ভাইয়ের দিক নির্দেশনা হচ্ছে এটা যে আপনারা বিবেক এবং বুদ্ধি খাটিয়ে এবং দেশের মানুষের পক্ষে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই সিদ্ধান্তটা নেবেন এবং জনগণের পক্ষে আপনারা কাজ করবেন। জনগণের পক্ষে আপনারা কাজ করবেন, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সর্বসময় জনগণের পক্ষে কাজ করে যাচ্ছে এবং জনগণের অধিকার আদায়ের পক্ষে কাজ করে যাচ্ছে। আমরা আবার কালো পতাকা মিছিলটি শুরু করেছি, সরাসরি সম্প্রচার করা হবে। ধন্যবাদ। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, এই সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত।
নিপীড়িত জনতা এখানে তুলো একতা আত্মশ্রমিক জনতা দেখছেন আমাদের কালো পতাকা মিছিলে পাগল নাকি ওরা তো চাইছিস আমরা গান্ধাম করি কেন বুঝলেন না আমাদের কালো পতাকা মিছিলে পুলিশ অবৈধভাবে বাধা দিচ্ছে এবং আমাদের সাথে বাড়াবাড়ি করতে যেটা যার কোনো রাইট নাই। বাংলাদেশ সংবিধান বলছে যে কোনো রাজনৈতিক দল সভা সমাবেশ করতে কোনো ধরনের প্রশাসনের অনুমতি লাগবে না। সেক্ষেত্রে পুলিশ আমাদের প্রত্যেকটি সভা সমাবেশে বাধা দিচ্ছে যা অবৈধ এবং সংবিধান বিরোধী। আমরা বলতে চাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদকে কখনোই কেউ আটকে রাখতে পারবে না। বিপির নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এবং ঢাকা মহানগর যে নেতাকর্মী আছে তাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে কালো পতাকা মিছিলটি পরিচালিত হচ্ছে এবং বলো সামনে পিছনে লোকেন
এই ছবি তোলেন দু একটা, ছবি তোলেন দু একটা। সামনে যান, সামনে যান। রাখেন রাখেন স্যার। জয়
সালে করে ছবি তো সাকিব ভাই চাইছে আরে যান এই এই রনি সাকিব ভাই কাছে বলে একটা ছবি দেন সাকিব ভাই চাইছে সাকিব ভাই দেন লম্বা ঠিক আছে একদম লম্বা সামনে সামনে আপু জুতার ফিতা খুলে গেছে বের হইয়া বাইরে আসেন বের হয়ে যান পড়ে যাবেন পড়ে যাবেন বের হয়ে যান বের হন
এই সোজা দেবো, সোজা একদম সোজা, একদম সোজা যাবে আগর থেকে। ব্যানার 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 দেখছেন
থাক